Hello. And here's Steve Jobs, the father of digital revolution. এখন আমরা আছি কলকাতার ইকো পার্কে। ইকো পার্কে হঠাৎ আসার প্ল্যান হলো, কোনো ভ্লগের প্ল্যান ছিল না, বাট আমার এই মুহূর্তে মনে হলো আমি ছোট একটা ভ্লগ বানাই এই অভিনব জিনিস, এই রিয়েলি ইনোভেটিভ জিনিসটাকে দেখে। আমার সাথে আছে মেঘনা, আমার মাস্তুতো বোন। আমরা দুজনে আজকে এসছি এখানে, বাকি বোনেরা কেউ আসেনি। আমরাই আজকে এই জায়গাটা এক্সপ্লোর করবো। দে উইল রিগ্রেট ফর হোয়াট টুডে দে আর মিসিং। এটার নাম হচ্ছে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, আর এটার টাইমিং আপনারা দেখতে পাচ্ছেন 11টা থেকে 7:30 অবধি। আর টিকিট প্রাইসগুলো যথারীতি নিচে 200 টাকা আমাদের লাগবে এই মুহূর্তে। অ্যাবাভ 3 ইয়ার্স অফ এজ যে কোনো মানুষ 200 টাকা দিয়ে এখানে এন্টার করতে পারে। এবার চলুন আমরা দেখি আগে কি কি আছে। একদম ডোম লাইক স্ট্রাকচার এটা। ছোট একটা ক্যানাল মতন বা কিছু একটা আছে এখানে। আর এইদিকে আপনার লেকটা ইকো পার্কের। এই আমরা এন্টার করতে চলেছি। টিকিটসগুলো আমরা পেলাম, সরি উপস, জিএসটি বিল অ্যান্ড এই যে টিকিট লাইক আ ব্যান্ড, আমাদেরকে হাতে নিতে হবে। ফর হিউম্যান ইটস 200, রোবটসের বোধহয় কোনো আলাদা প্রাইস হবে। লুকটা আপনাদের আমি দেখাচ্ছি। There's one bot and here's one futuristic car. This is your smart humanoid assistant. Explain solar dome to gain insights into renewable energy and understand why it's essential. ইভেন যে স্ট্রাকচারটা ভীষণই ফিউচারিস্টিক লুক নিয়ে ডিজাইন করা। ওখানে একটা আমরা প্ল্যানেট দেখতে পাচ্ছি, মেবি ইটস দ্য সান, সামথিং এলস, জানি না এটাকে দ্য ফার্স্ট লুক বলছে। এটাকে ফার্স্ট লুক কেন বলছে এটা জানতে হবে। অ্যান্ড আই থিঙ্ক এই গাড়িটার ফার্স্ট লুকের কথাই বলছে, দিস ফিউচারিস্টিক কার। দিস স্পট সে হ্যালো, কিছু বলে কি? এখানে আরেকটা রোবট আমি দেখছি এই মুহূর্তে। I have to know how do they work. এগুলো সব মোস্টলি আমি যেটা শুনেছি AI কন্ট্রোল রোবটস। And here's Nikola Tesla, the father of energy. সবাই জানি আমরা নিকোলাস টেসলা, why he is so famous. হাতে বাল্ব নিয়ে টেসলা বাবু বসে আছেন এখানে। Great to the artist, greatness to this person, nice. তোর কিছু ফটোস নেবো এর সাথে, এনার সাথে। ইভেন ভেন্টস গুলো দেখ, জাস্ট ভেন্টস গুলো দেখ। আমি টাচ করিনি যদিও। Now I need to talk with him. What does he say? Hi. Okay. Hello. Hi. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. No, he doesn't handshake actually. He shakes his head. No. এখন যেহেতু তুই রেড দেখছিস ওটা, ও এখনও তোর সাথে কোনো ইন্টারাকশন করবে না। একটু টাইম নেয় ও চার্জ হতে, যেটা উনি বললেন ওই ভদ্রলোক। তুই একটু দাঁড়িয়ে যা, গ্রিন যখন হবে তুই আবার ওর সামনে আসবি, জাস্ট সামনে দাঁড়ালেই ও তোর সাথে ইন্টারাক্ট করবে। ইনিশিয়ালি আমি কয়েকটা রোবটস এখানে যেরকম দেখেছিলাম, এখানে দেখিয়েছিলাম যে এখানে
যে রোবটটি আছে এর নাম হচ্ছে কিউরিও। এই মুহূর্তে চার্জ হচ্ছে 3 থেকে 4 ঘন্টা লাগে চার্জ হতে, যার জন্য খুবই দুঃখিত আমি এর সাথে কোনো ইন্টারাকশান করতে পারছিলাম, বাট ই লুকস রিয়েলি রিয়েলি কিউট। আমি এর সাথে ইন্টারাক্ট করতে খুব চেয়েছিলাম, বাট এই মুহূর্তে আমি করতে পারলাম না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে রোবটটা যার সাথে আমি ইন্ট্রোডাকশান নিলাম, একে ইজ মেন্ট ফর দ্য গ্রিটিংস অনলি। এখানে যারা আসছে তাদের সাথে ও গ্রিট করবে। এই মুহূর্তে দেখছেন যে এটা চোখটা রেড হয়ে আছে, মানে নাও ইট ইজ গেটিং টাইম টু বি চার্জড। যখন এর চোখটা গ্রিন হয়ে যাবে, যখনই আমি সামনে আসবো, নিচে যে সেন্সার্সগুলো লাগানো আছে, কোনো হিউম্যান অ্যাক্টিভিটি সেন্স করলেই ও সঙ্গে সঙ্গে আমাদের সাথে ইন্টারাক্ট করা শুরু করবে। দিস ইজ হোয়াট ইট ইজ মেন্ট ফর। এই কারটা রিয়েলি আমার সুপার কার লাগছে দেখে, ফিউচারিস্টিক সুপার কার, রিডিউস ডিপেন্ডেন্সি অন ফসিল ফুয়েলস, জিরো এক্সস্ট, lower operating and maintenance cost, and many more futuristic things in it. আমরা একটু এনার্জির এখানেই ঢুকবো। দিস এনার্জি সেকশন, হোয়াট ডাজ ইট সে? The history, how energy came to us, starting from the early man when they started first use of the fire in around 200,000 BC, and then they started using the geothermal energy in around 2600 BC, followed by coal mining, windmills, use of coal, electricity, photovoltaic. Finally, at the end, we are coming with the renewable energy, which is our target. এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তার সাথে সিরিয়াসলি এনার্জি কীরকম আমাদের হিউম্যানদের সাথে ইভলভ করেছে সেটার একটা দারুণ ছোট ছোট ব্রিফ নোটসের সাথে এখানে দেওয়া আছে। কোয়াইট ইনফরমেটিভ, জায়গাটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগলো আমারও। এখানে কিছু সোলার ডোমের কনসেপ্ট দেখছি এখানে, অ্যান্ড আই সি আ সান ওভার হিয়ার। অ্যান্ড ডোমের এটা সেন্ট্রাল মোস্ট পার্ট, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ডোমের সেন্ট্রাল মোস্ট পার্টের কাছে আমরা এসেছি। সত্যি এই জায়গাটা লুকস এত সুন্দর, ফিউচারিস্টিক, মানে ইটস বিয়ন্ড ইম্যাজিনেশন। কলকাতার বুকে এরকম একটা জায়গা পাবো দেখতে আমি কখনো ভাবিনি। সো ইট সেজ সোলার ডোম, দ্য নিউ থিংস ইন কলকাতা। ওকে, উই নো ইটস এ ভেরি নিউ থিং। এখান থেকে আমি যদি এক্সিট করছি তো এখানে কিছু, দ্য জার্নি টু আ সাস্টেনেবল এনার্জি বিগিনস টুমরো। সোলার ডোমের মডেলটা কীরকম সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হাউ ডাজ ইট ওয়ার্ক? এখানে ইজ দিস সান ন্যাচারাল অর আর্টিফিশিয়াল, এটা আমার জানা দরকার আছে। অফকোর্স ইট হ্যাজ টু বি আর্টিফিশিয়াল, না হলে একটা ডোমের মধ্যে সানকে আমি কি করে ধরে রাখতে পারবো। বাট ইট উইল বি আ ফিউচারিস্টিক সোর্স অফ এনার্জি, এটা ভেবেই আমার অবাক লাগছে। এখানে এই সায়েন্টিস্টটার নাম কি? ডাজ এনিওয়ান নো হু ইজ দিস? Earth is changing, our Earth is changing its color, climate change timeline. Okay, যে ওয়ালটার কাছে আমি আছি, এইটা বেসিক্যালি আমাদের আর্থের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ডে বাই ডে, কীরকম লেভেল হচ্ছে, এবং ওর যে স্টাডিজগুলো ওভার দ্য ইয়ার্স করা হয়েছে, যেখানে আমরা দেখছি 1896-এ ফার্স্ট ক্লাইমেট স্টাডি করা হয়েছিল,
and it was done by Svanit Arrhenius, followed by এখন এই মুহূর্তে অ্যাকচুয়ালি অনেক রিসার্চ পেপার্স পাওয়া যাচ্ছে ক্লাইমেটের উপরে, অনেক ভাস্ট কাজ হচ্ছে, বাট ইনিশিয়ালি এই জিনিসটা আগে অতটা ভাবা হয়নি, যেই লেভেলে ভাবা উচিত ছিল। যখন থেকে অ্যাকচুয়ালি আর্থের টেম্পারেচার চেঞ্জ হওয়া স্টার্ট হয়েছে, সেটা আমরা কখনো ভেবে দেখিনি যে আমাদেরকে এই ফিল্ড নিয়েও এতটা এক্সপ্লোর করতে হতে পারে। আজকে অনেক এক্সপ্লোরেশন হচ্ছে সে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে, বাট এই জিনিসটা আমার তো মনে হয় আরও আগে থেকে দেখা উচিত ছিল। দিস ইজ ওয়েন দ্য থিং স্টার্টেড টু বিকাম মোর অ্যালার্মিং, যে 1968-এ যখন সায়েন্টিস্ট প্রেডিক্ট করা শুরু করলো যে আইস ক্যাপসও মেল্ট করছে, এবং সেটার জন্য আমাদের যে টেম্পারেচার আর্থের 0.23 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে। অ্যাকচুয়ালি 0.23 বাড়ছে, এখানে আমরা দেখছি যে ওজোন হোলের জন্য প্লাস 0.13 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ছে, বা অ্যান্টার্কটিকাতে যে আমরা আর্টিফিশিয়াল ড্রিলিংগুলো করছি সেটার জন্য 0.13 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ছে। অ্যাকচুয়ালি আমাদের দেখে মনে হচ্ছে যে টেম্পারেচার রাইজগুলো খুবই কম, বাট যখন এটা লার্জ স্কেলে এটা যদি এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে, তখন সেটা ইটস অ্যারাউন্ড লাইক অ্যাট দি এন্ড অফ 21st সেঞ্চুরি, অ্যাট দি এন্ড অফ 22nd সেঞ্চুরি এটা অনেক হাই লেভেলে চলে যেতে পারে। দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার ইম্যাজিনেশন। এক্সপোনেনশিয়াল রাইজ ইজ সামহট লাইক দিস, যেটাকে আমাদের সায়েন্টিস্টরা RCP 8.5 সিনারিও দিয়ে তারা কয়েন করছে, যে 8.5 ওয়াট পার মিটার স্কোয়ার টেম্পারেচার যদি আমাদের আর্থে পড়তে থাকে, সেটাতে আমাদের টেম্পারেচার রাইজটা কীরকম হবে। আমরা যাব এবারে। This is somewhat about the industrial scenarios where the earth is changing its temperature in a vast way, and how we humans are responsible for it. And here you can see air pollution এর জন্য আমাদের 70 lakhs premature death হয়েছে worldwide in 1 year, and this is mostly due to the air pollution. And if we are still not cautious, then situation goes out of hand. ওয়ার্ল্ডের যে পলিউশনটা হচ্ছে সেটার একটা প্লট। মোস্টলি পলিউটেড আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাকিস্তান, অ্যান্ড একটা সামওয়্যার একটা কোনো গালফ কান্ট্রি, সৌদি আরবিয়ার ওইদিকে মনে হয় ইরাক ইরান ওটা হতে পারে, আই এম নট শিওর। আর মোস্টলি এশিয়ার অনেক কান্ট্রিজগুলো আমরা দেখতে পাচ্ছি তারা কোয়াইট সামহাউ দে আর পলিউশন এফেক্টেড। আফ্রিকা ইজ ইন এ মাচ বেটার কন্ডিশন রাইট নাও ওয়েন কম্পেয়ার টু দিস। ইউরোপ দে আর ক্লিন, টোটালি ক্লিন। অ্যান্ড এখানে আমাদের স্কেলটা যেটা দেওয়া আছে ইন টার্মস অফ মাইক্রোগ্রাম পার মিটার কিউব। সাম ইন্ডেক্স অ্যাবাউট দ্য মোস্টলি air polluted cities of the world. Lahore, Kashgar, Delhi comes in this list, sad to say. Some information about the melting of glaciers, and jeta data bolche it's around 1,20,000 crore tons of ice is getting lost per year, and jetar jonno sea level er rise hocche in 3.39 mm per year. সামহাউ আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিসের জন্য এই সিচুয়েশনটা আজকে তৈরি হচ্ছে, যে যত আমরা আমাদের পলিউশন বাড়াচ্ছি, পলিউশনটা আমাদের টেম্পারেচার রাইজের জন্য একটা বহুত বড় কারণ, এবং সেই টেম্পারেচার রাইজের জন্য এই যে পার্টিকুলার যে হ্যাবিটেট আপনারা দেখতে পাচ্ছেন, পোলার বিয়ার্স বা পেঙ্গুইনস, এই যেই হ্যাবিটেটে এরা থাকছে, পোলার আইস এটা মেল্ট হচ্ছে, এবং সেটা মেল্ট করার জন্য দের ইজ অলসো আ সি লেভেল রাইজ। এই সি লেভেল রাইজের জন্য আজ আমরা অনেক সি বেসড, ওশেন বেসড ডিজাস্টার্স আমরা দেখতে পাচ্ছি, লাইক সুনামিজ অ্যান্ড অল। মানে মেঘনা আমাকে কিছু ডেটা দেখাচ্ছে রিগার্ডিং সাম সিটিজ দ্যাট উইল বি গোয়িং আন্ডার ওয়াটার ফার্স্ট, আর তার মধ্যে স্যাডলি আমাদের মুম্বাই বিলং করছে অ্যাজ দ্য সেকেন্ড মোস্ট পজিশন, অ্যান্ড কলকাতা ইজ অলসো দেয়ার। 2 ইন্ডিয়ান সিটিজ কামিং ইন দিস লিস্ট। অ্যান্ড এই যে এখানে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোন সিটিসগুলো অ্যাফেক্টেড হবে মোস্টলি, এবং সেটা বাই 2050 যেগুলো ভালো চান্সেস আছে যে এগুলো ইট উইল গো আন্ডার ওয়াটার। লুক, কলকাতা, সুরাট, মুম্বাই, অ্যান্ড মেনি সাম আদার সিটিজ লাইক কুয়ালা লামপুর, সাংহাই, টোকিও, নিউ ইয়র্ক, অ্যান্ড অনেক সিটিজ এরকম জলের তলায় চলে যেতে পারে। দিস ইজ দ্য প্রেডিকশন দ্যাট উই আর গেটিং। এই জায়গাটা এতটা আমরা আমাদের
রিসার্চ ব্যাকগ্রাউন্ডের সাথে কোরিলেট করব, আমি তো চাইবো নেক্সট টাইম আমার যে গাইড, আমার প্রফেসর এবং তার যে রিসার্চ গ্রুপ আছে, আমরা নেক্সট টাইম এই জায়গাটা ভিজিট করার কথা নিশ্চয়ই ভাববো। সিরিয়াসলি ওরা আসলে এই জায়গাটাকে এত সুন্দর কোরিলেট করতে পারবে, ইভেন আমার থেকে ওরা বেটার পয়েন্টস ওরা বলে উঠতে পারবে রিগার্ডিং দিস প্লেস। এই যে গ্যালারিটা দিয়ে আমি এখন হাঁটলাম, এখানে আপনারা কিছু ভিজুয়ালস দেখতে পাবেন যে হাউ আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিসগুলো কতটা রেসপন্সিবল এই আর্থের এই ফাস্ট চেঞ্জেসের জন্য। যে ফাস্ট চেঞ্জেসের জন্য আমরা এতটা এফেক্টেড হতে পারি এখানে কিছু কোথায় আইস ওয়ার্ক মেল্ট হওয়ার আমরা সিরিজ দেখতে পাচ্ছি। সবথেকে বড় কথা, আইস ওয়ার্ক মেল্ট হওয়াতে অনেক পোলার অ্যানিমালসরা এফেক্টেড হচ্ছে, which is not at all a good sign. It affects our ecosystem. Some animals are affected, but the ecosystem টা ভীষণভাবে affected হয়। আপনি দেখতে পাচ্ছেন ফরেস্ট ফায়ার, এই গ্যালারিটা আমরা কিছু ফরেস্ট ফায়ার দেখলাম, এটাও অ্যানাদার থিং যেটা আমাদের রাইজিং টেম্পারেচারের জন্য আর কিছু প্রজেকশনসের ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি, লাইক 2100 অবধি এই প্রজেকশনটা করা আছে এবং 2100-এ আরও কত সিরিজ ইন্ডিয়ার যেগুলো আমাদের আন্ডার ওয়াটার হয়ে যেতে পারে সেগুলো এখানে এই ভিজুয়ালসের মধ্যে আছে। এটা জাস্ট ভিজুয়ালাইজ করানো হয়েছে। অ্যান্ড সিমিলারলি উল্টো দিকে এইখানে গ্লোবাল সি লেভেল রাইজ বাই 2100 এটা শো করানো হয়েছে এবং এই কোস্টাল এরিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি ভীষণভাবে ব্লু হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে, অ্যান্ড টু সাম এক্সটেন্ট চায়না অ্যান্ড কোরিয়ার ক্ষেত্রেও, বা ইভেন এই পাপুয়া নিউজিনি এই এরিয়াটাতেও। তো এই ডার্ক ব্লু মানে এই জায়গাগুলো আরও বেশি প্রোন টু গো আন্ডার দ্য সি। It's going to be more under the water as compared to the other places. লাইটার ব্লু সামহাও আমরা আফ্রিকাতে দেখতে পাচ্ছি, এখানে চান্সেসটা কম তার মানে। আর এখানে জাস্ট একটু ব্যাপারটাকে একটু হাইপটা ক্রিয়েট করানোর জন্য এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল দ্য গ্যালারি লুকস লাইক দিস। আর এখানে আমাদের কিছু ফরেস্ট ফায়ার নিয়ে কিছু ইনফরমেশনস দেওয়া আছে, যেহেতু আমরা এই লাস্ট যেটা আমরা এই ভিজুয়ালসগুলো এখন দেখলাম এগুলো হচ্ছে ফরেস্ট ফায়ার্সের, এবং এখানে ফরেস্ট ফায়ার্সের কিছু ইনফরমেশান আমাদের এই গ্যালারির এন্ডে দেওয়া আছে, লাইক হোয়াট আর দ্য রিজনস, হোয়াট আর দ্য কজেস ফর ফরেস্ট ফায়ার্স, অ্যান্ড ফরেস্ট ফায়ারগুলোর জন্য কী কী এফেক্টেড হচ্ছে। রিসেন্টলি আমাদের অস্ট্রেলিয়াতে একটা ভয়ানক একটা বুশ ফায়ার হয়েছিল অ্যারাউন্ড 2020, সেটাতে কতগুলো ক্যাঙ্গারুস আর কোয়ালাস এফেক্টেড হয়েছে সেটা এখানে দেখানো আছে। অ্যান্ড লাইক 30 লাখ হেক্টার্স অফ ট্রিজ কাভার্ড লস পার ইয়ার কম্পেয়ার্ড টু 2001, এই ইনফরমেশনটা আমাদের কাছে প্রোভাইডেড আছে। কিছু ফরেস্ট ফায়ারের ইনফরমেশন। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের যে অফশোর অ্যানিমালস দে আর ডাইং সেইটার একটা ছোট ভিজুয়াল আপনারা দেখতে পেয়েছিলেন, সেটা এই মুহূর্তে ভিডিওটা চলে গেল। আর এইখানে কিছু লাইক অয়েল স্পিলসের জন্য যে ওশেন লাইফ আমাদের কতটা এফেক্টেড হয়েছে সেটার একটা ইনফরমেশন। আই থিঙ্ক এইটারই ভিজুয়ালস এইখানে এই গ্যালারিতে আবার দেখানো হয়েছে। এগুলো বোঝা যায় যে আমাদের সিচুয়েশনটা কতটা অ্যালার্মিং, এইখানে আমাদের পৃথিবীর সিচুয়েশনটা কতটা আমাদের জন্য রিনিউয়েবল রিসোর্সেসগুলো রিকোয়ার্ড। নন রিনিউয়েবল রিসোর্সেসগুলোকে আমরা ইউজ করে নিচ্ছি এবং রিনিউয়েবল রিসোর্সেস যেগুলো আছে লাইক ওশেন বা ওয়াটার সেগুলোকে আমরা ঠিকমতো ইউজ করতে পারছি না, সেইটা আমাদের কাছে খুবই এখন অ্যালার্মিং সিচুয়েশন আর্থের কাছে। এই পার্টিকুলার গ্যালারিতে আমরা এক্সট্রিম ওয়েদার ইভেন্টসের কিছু আমরা ভিজুয়ালস দেখতে পাচ্ছি। ইভেন্টস বলতে যেই সিচুয়েশানগুলো লাইক হিট ওয়েভ, ফ্লাড বা কোল্ড ওয়েভ, যে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনসগুলো যেগুলো আমরা দেখতে পাই সেগুলো এক্সট্রিম
ওয়েদার ইভেন্টসের মধ্যে বা এক্সট্রিম ক্লাইমেট ইভেন্টসের মধ্যে পড়ে। রাইট নাও যেরকম এখন হিট ওয়েভ যদি আমি বলি, হিট ওয়েভের কোনো পার্টিকুলার এখন ডেফিনেশন এখন অবধি আসেনি আমাদের কাছে, বাট অনেক রিসার্চাররা অনেক রকম ডেফিনেশন দেয়। কেউ বলে যে নাম্বার অফ ডেজ দে হ্যাভ স্টার্টেড, তার 95% বা 97% ইনক্রিজ যদি বেশি থাকে তাহলে একটা হতে পারে হিটওয়েভের সেই, আর একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য লাইক 3 to 4 ডেজের জন্য যদি থাকে তাহলে সেটা হতে পারে। কেউ কেউ বলে যে নর্মালের থেকে যদি 4.6 ডিগ্রি 4.7 ডিগ্রি বা 5 ডিগ্রিজের মতো রাইজ যদি থেকে থাকে তাহলে সেটা হিটওয়েভ ইভেন্টের হিসেবে কনসিডার করা যেতে পারে। আর যদি সিমিলারলি সেটা যদি লেসার হয় তাহলে তখন আমরা সেটাকে কোল্ড ওয়েভ ইভেন্ট হিসেবে কনসিডার করব। আর এই মুহূর্তে হিটওয়েভের সংখ্যা আমরা জানি কতটা বেড়ে বেড়ে যাচ্ছে। হিটওয়েভের ব্যাপারে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি যে আইআইটি দিল্লিতে এই স্টাডিটা করা হয়েছিল, দ্যাট লিঙ্কস হিটওয়েভ ইন্টেন্সিটি টু ক্লাইমেট চেঞ্জ এস্টিমেটিং 10 ডিগ্রি সেন্টিগ্রেড কুলার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার উইদাউট ইট, অ্যান্ড দ্যাট লেড টু 2500 deaths and 48 degrees centigrade was the highest recorded temperature in the year 2015. যে কিছু টেম্পারেচার ম্যাপ আমরা দেখতে পাচ্ছি। এক্সট্রিম হিট ওয়েভ ইভেন্টসের আমরা এখানে কয়েকটা এক্সাম্পলস দেখতে পাচ্ছি, লাইক the Europe heat wave in 2023 and also the Pakistan floods in 2022, the Great Texas freeze in 2021 and many more. ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে সেটা মোস্টলি আমাদের যে হিউম্যান হেলথকে কতটা এফেক্ট করে সেটার ভিজুয়ালস আমরা এখানে পাবো। অ্যান্ড নট জাস্ট হিউম্যান হেলথ, কিছু ইকোনমিক ইম্প্যাক্টস থাকে, কিছু লাইফ প্রসেসগুলোকে অনেকটা ঝামেলা করে দিতে পারে, হ্যাবিট্যাট লস হয়, এনভায়রনমেন্ট লস হয়, ইকোসিস্টেমে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, অনেক কিছু করতে পারে। এই ক্লাইমেট রিলেটেড কিছু আমরা এখানে তথ্য পাচ্ছি, লাইক অ্যারাউন্ড 2.5 lakhs deaths per year are estimated due to climate related impacts. আর কিভাবে ক্লাইমেট চেঞ্জ আমাদের হিউম্যান হেলথকে এফেক্ট করে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পলিউশন অ্যান্ড হিট, ভেক্টর অ্যান্ড ওয়াটারবোর্ন ডিজিজেস লাইক ম্যালেরিয়া অ্যান্ড অল দিস থিংস, বা লাইক আমাদের ডায়রিয়া, এসব কিছু বেড়ে যায়। অ্যান্ড দেন অ্যাগেন ম্যাল নিউট্রিশন অ্যান্ড মেন্টাল স্ট্রেসও বেড়ে যায়। আর কিছু ভালনারেবল কান্ট্রিজ টু ক্লাইমেট লিঙ্কড হেলথ ক্রাইসিস এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন নাইজেরিয়া, বাংলাদেশ, ডমিনিকান রিপাবলিক অফ কঙ্গো, সুদান, ভেনেজুয়েলা, নাইজার। একটা জিনিস যেটা দেখে বুঝতে পারলাম যে মোস্টলি সাম কান্ট্রিজ হুইচ আর ইকোনমিক্যালি ইন আ ভেরি ব্যাকওয়ার্ড কন্ডিশন, সেই দেশগুলো কিন্তু এখানে এই ক্লাইমেট রিলেটেড যে হেলথ ইস্যুস যেগুলো আছে সেগুলো ফেস করছে। লাইক মোস্টলি এখানে দেখছি আউট অফ 6টা, আমি এখানে 3-4টে দেশ তো আফ্রিকান দেশই আমি দেখতে পাচ্ছি, তার সাথে বাংলাদেশও আছে, ভেনেজুয়েলা ইজ অলসো দেয়ার। এটা সেটারই কিছু ভিজুয়ালস, হাউ ইকোনমিক ইম্প্যাক্টস আর কজড ডিউ টু দিস সিচুয়েশন। নেক্সট একটা আমরা ভিজুয়াল পাচ্ছি যে আমাদের এই স্ট্রাইপসগুলো যে উইচ ওয়াজ কোয়াইট ব্লুয়ার মিনস আরও বেশি ঠান্ডা ছিল অ্যারাউন্ড 1860, দিস ব্লু স্ট্রাইপস হ্যাভ সামহাউ চেঞ্জ টু অরেঞ্জ অ্যান্ড রেডিশ স্ট্রাইপস অ্যাট অ্যারাউন্ড 2010। আমরা যদি আর্থের যে ফটোগুলো আছে সেগুলোকেও যদি আমরা দেখি, 1860-তে আর্থ ওয়াজ ভেরি মাচ ব্লু, মানে অনেকটা ঠান্ডা কম্প্যারিটিভলি টু হোয়াট ইট ইজ দেয়ার ইন 1980s অর 2010s। 2010-এ অনেকটাই ডার্ক রেডিশ, যেটা অনেকটাই হট টেম্পারেচারকে ইন্ডিকেট করছে। টেম্পারেচার বার থাকতো এখানে তাহলে এটা আমাদের কাছে আরেকটু ইন্টারপ্রিট করতে একটু ইজিয়ার হতো, বাট এই ইনফরমেশানগুলো জেনারেলি আমাদের ইন্টারনেটে অ্যাভেলেবল, কেউ আমরা গুগল করে দেখতে পারবো। over the different years starting from the like late 19th century to like around 2010s and 20s, আর্থের টেম্পারেচার কীরকম চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখতে পারবো। এইখানে আমরা একটা টুকটাক মেসেজ দেখতে পাচ্ছি, দ্য সিচুয়েশন ইজ গ্রিন, হেল্প আস সেভ দ্য প্ল্যানেট। গরিব মানুষরাই এফেক্টেড হচ্ছে বেশি, এমন ব্যাপারটাও নয়, বাট এখানে যেটা আমার দেখে মনে হলো, ও রাইট, এটা ফার্মার একজন, আমাদের যে ফার্মিং কতটা এফেক্টেড হচ্ছে এটা না দেখলে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, কি বলছিস? দেখ, এগিয়ে দেখ না কি আছে, বাট এখানে তুই দেখ না, এটা নর্মাল ইকোলজিটা দেখাচ্ছে আমাদের, যে
যে আর্টটা যেটা দেখছিস এই ওয়ালে, ইটস লাইক অ্যাবাউট আমাদের যে নর্মাল ইকোলজি, যে প্রত্যেকটা গাছপালা, প্রত্যেকটা অ্যানিমালস, ফ্লোরা আর ফনা যে একটা প্রপার ব্যালেন্স মেনটেন করে আছে সেটা, মানে প্লান্ট কিংডম আর অ্যানিমাল কিংডম একটা প্রপার ব্যালেন্স মেনটেন করে আছে, সেটাই দেখা যাচ্ছে এখানে। এই বয়স্ক মানুষটাও কিছু আবেদন করছেন আমাদের কাছে এই গাছটার ব্যাপারে মেবি। অ্যান্ড এখানে মেসেজটা হচ্ছে, আওয়ার গ্রিড, consumerism and urbanization has destroyed the planet Earth. We have lost 711 number of fauna species in the last 200 years. আমরা অ্যানিমাল কিংডমকে বোঝাই, অ্যান্ড ফ্লোরা বলতে আমরা প্লান্ট কিংডম, যত সব গাছপালা, ইভেন যে ফানজাইগুলো যেগুলো আমরা পড়ছি, যেগুলো হচ্ছে মানে ফটোসিনথেসিস বা প্লান্টের মতো অ্যাক্টিভিটিস যারা করতে পারে, সেগুলো হচ্ছে ফ্লোরাল কিংডমের মধ্যে পড়ছে। অ্যান্ড ফনা হচ্ছে পুরো অ্যানিমাল কিংডমকে রিপ্রেজেন্ট করছে, বাকি যে অ্যানিমাল লাইক স্পিসিস যেগুলো আছে সেগুলো সব। একটা ওয়াক টাইপের আছে এখানে, কিছু আমরা অ্যানিমালসের মুখ আমরা দেখতে পাচ্ছি, আর এটা একটু ইনক্লাইন্ড উপর দিকে যাচ্ছে সামহাউ। মেবি এটা আমরা ডোমের উপর দিকে ক্লাইম্ব করছি কি? হ্যাঁ হ্যাঁ, মিনি সায়েন্স সিটি লাগছে তোর এটা। দেখ এখানে কিছু ছোটো ছোটো ইনফরমেশনও দেওয়া আছে, লাইক সাম অফ দ্য এক্সটিং স্পিসিস। আমার মনে হয় দেখ 2012-তে এই যে টর্টয়েস, এই পার্টিকুলার স্পিসিস অফ টর্টয়েস এরা হচ্ছে এক্সটিংক্ট করেছে। দিস ইজ পিন্টা আইল্যান্ড জায়েন্ট টর্টয়েস, ঠিক আছে। দেখ এটা আরেকটা দেখ, ওয়ান কাইন্ড অফ জেব্রা, দিস ইজ দ্য কোয়াগা। কোয়াগা ওয়াজ নেটিভ টু সাউথ আফ্রিকা অ্যান্ড ওয়েন্ট এক্সটিংক্ট ইন দ্য লেট 19th century। কোয়াগা কীরকম হয় দেখতে পাওয়া যাচ্ছে এরকম, পিছন দিকে ব্ল্যাক স্ট্রাইপসগুলো নেই। হ্যাঁ, এগুলো সব বিলুপ্ত, যে যত সব জন্তু জানোয়ার আছে, মানে ছোট থেকে বড় অবধি যতগুলো আছে সবগুলো এখানে রিপ্রেজেন্টেড আছে। দ্য গ্রেট ওক, system dynamics, fluctuations in species populations, nutrient availability or ecological conditions within forest ecosystems can affect their resilience, adaptation and overall stability in response to environmental changes. Smooth handfish, and it was declared extinct by the IUCN Red List in 2000. Frankly speaking, এখানে অনেক স্পিসিস আমরা জানিও না, বাট তারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে আমাদেরই কিছু অ্যাক্টিভিটিসের জন্য, অর কিছু ক্লাইমেট বা ওয়েদারের কিছু যে চেঞ্জেস আমরা পাচ্ছি, মেবি ডিউ টু দ্য আর্থস মুভমেন্ট অর মেবি ডিউ টু সাম আদার সোলার অ্যাক্টিভিটিস, হোয়াট এভার ইট মাইট বি দ্য কজ, বাট সাম অফ দ্য স্পিসিস দে আর গেটিং এক্সটিংক্ট। দে ডিজার্ভ টু লিভ, বাট স্টিল দে আর গেটিং এক্সটিংক্ট, দ্য এন্টায়ার স্পিসিস। ডোমের একটু উপরে চলে এসেছি, এতক্ষণ অনেক প্রবলেমস নিয়ে আমি তুলে ধরলাম, অনেক প্রবলেমস উই ওয়ার ডিসকাসিং রাইট নাও, আমরা অনেক প্রবলেমস আমরা ডিসকাস করলাম যে কী সিচুয়েশান হয়ে যাচ্ছে, বাট সলিউশন, ইফ দেয়ার ইজ আ প্রবলেম দেয়ার ইজ অলওয়েজ আ সলিউশন। অ্যান্ড এই যে উপরের ফ্লোরটাতে আমরা এসছি ডোমের রাইট নাও, এইখানে আমরা কিছু সলিউশনস খুঁজে বেড়াবো। সবার আগে আমি এখানে এই জায়গাটা দেখাবো আপনাদেরকে, এই লেখাটা, এই যে লেখাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে লাইক L1 মিশন রিনিউয়েবিলিটি, হচ্ছে সেই মিশন রিনিউয়েবিলিটি, সেটা আমরা একবার জেনে দেখব যে we are using the equivalent of 1.8 Earths to maintain our current way of life. Ecosystems cannot keep up with our demands. এটা হচ্ছে আমরা যে এনার্জিটা ইউজ করছি, দ্যাট ইজ কারেসপন্ডিং টু 1.8 Earths। এই ইউজেজটাকেই আমাদেরকে স্মার্ট ওয়েতে করতে হবে। উই আর হিউম্যান বিংস, উই আর স্মার্ট এনাফ, উই হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিংলি। এটা যে আমরা ওয়ার্ক করলাম, এখানে আমরা অনেক প্রবলেমস দেখতে পেলাম। সো এবারে কিছু মোটিভেটিং টেক্সট আমাদের কাছে আসছে, যে লাইক হাউ টু চেঞ্জ ইট, লাইক আই কান্ট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বাট আই ক্যান চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড ইন মি। All we have to do is wake up and change.
you do today, the future depends on it. And our climate is changing. Why aren't we? As if I am standing in front of C.V. Raman sir right now. It's like I'm about to speak with him. কে ছেড়ে এবারে ভিশন থিয়েটার 1-এ আমি ঢুকবো। কি আছে এর মধ্যে এবার একটু দেখা যাক। ওকে, এই শক্তি ব্যবহারের উপর বেশি বিনিয়োগ করছে। এইভাবে চললে ভবিষ্যতে টেকসই উন্নয়ন গড়ে উঠবে। সোলার প্যানেলসের কিছু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। মানে ওকে, ইটস নট অ্যাবাউট সোলার প্যানেলস, all renewable energy sources are being described here. শিল্প এবং বর্জ্য ব্যবস্থাপনা এবং বিশ্বের লিটারালি সিট হিয়ার অ্যান্ড এনজয় দ্য শো। আমি এখানে বসে যেটা আমাদেরকে বলা হচ্ছে, যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে, সেটা আমি এখন জানতে পারবো। এবং দুগ্ধ শিল্পে এই শক্তি ব্যবহৃত হতে পারে। পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনে সৃষ্ট হাইড্রোজেন ধাতব ও রসায়ন শিল্পের তাপ নিবিড় প্রক্রিয়াতেও ব্যবহৃত হয়। বাণিজ্যিক বাড়ি ও বসবাসযোগ্য বাড়িতে পুরো ভিডিওটা তো দেখাতে পারলাম না, বাট আপনাদেরকে এখানে এসেই এটা দেখতে হবে। সো এখানে আমি বাংলাটাও জানলাম, রিনিউয়েবল এনার্জির যে পুনর্ব্যবহারযোগ্য শক্তি, সামথিং লাইক দ্যাট, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, রাইট। বাইরের হলটাতে এবারে চলে এলাম। এখানে এই মানুষটার ব্যাপারে বলা আছে, যিনি রাজারাপ্পাতে কিছু কাজ করেছিলেন রিগার্ডিং ক্লাইমেট চেঞ্জ। সেটা আমি পড়ে দেখবো এখন। ডিসপ্লেতে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, যে বিশ্বে এখনো কিছু দেশ আছে যারা কিনা কার্বন নেগেটিভ কান্ট্রিজ, অ্যান্ড ইট সেজ লার্ন বাই ফান। হোয়াট ইজ ইট দেন? আর এখানে আমরা জানি, এনাকে সবাই জানি, ইজ দ্য ফাদার অফ মডার্ন ফিজিক্স, স্যার অ্যালবার্ট আইনস্টাইন, who has given us the famous equation of E is equal to mc square, or someone says the delta mc square. মাস আর এনার্জিকে কিভাবে রিলেট করেছেন ইনি উইথ দ্য স্পিড অফ লাইট। হিয়ার সাম বাইক টু ফিউচার। আই থিঙ্ক এটা দিয়ে কিছু মানে ফাইন্ড আউট how much energy you can produce by cycling for 2 minutes. So can we try this? Yes. Go for it. দে, যা দে ফোনটা দে, তুই যা দেখ। একটা কম্পিটিশন হোক, 2 মিনিটে কে কত পারে। কর না, 2 মিনিট আছে তোর কাছে। স্টার্ট। কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে? আচ্ছা, আই থিঙ্ক দিস ডিসপ্লে ইজ নট ওয়ার্কিং। এই ডিসপ্লেটা কাজ করছে না। এটা কাজ করলে এর এনার্জিটা জানা যেত, কত এনার্জি দিচ্ছে ও। এনার্জি কত কি জেনারেট করলাম সেটা তো জানা গেল না। দেখা যাক আর কি কি এক্সপ্লোর করতে পারি এখানে আমরা। হতে পারে ফান এরিয়া এটা একটা, বাট কি কিছু আর এক্সপ্লোর করতে পারছি কিনা দেখি। L5, this is the city and beyond. And here's Steve Jobs, the father of digital revolution. আর একটা সুন্দর সিলিকন মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি, আর সিলিকন ডামি যেটা বলতে পারো। জুতোটার দাম আছে, প্যান্ট জামাটারও দাম আছে। Of course, it is Steve Jobs, bro. City beyond. Let's save energy and build a brighter future with smart cities. Smart city বানালে আমরা কি ক্লিন অ্যান্ড গ্রিন সিটি বানাতে পারবো। নাম্বার 1 ক্লিন সিটি, নাম্বার 2 একটা গ্রিন সিটি আমরা বানাবো চেষ্টা করতে পারি। গ্রিন সিটি হলে ফায়দাটা কি হচ্ছে? গ্রিন সিটি হলে আমাদের যে স্মার্ট সিটি যেগুলো আমরা বানাচ্ছি, এখানে
টেম্পারেচারগুলো আমরা রেগুলেট করতে পারবো, পলিউশন উইল বি রেগুলেটেড, দ্য হিট আইল্যান্ড ফর্মড ইন দ্য সিটিজ উইল বি রেগুলেটেড। এখানে সেটা জাস্ট একটা ছোট গ্যালারি। হোয়াট ইজ এ স্মার্ট সিটি, এটা কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, আমি তো বেশি বলতে পারলাম না, বাট it's like traffic management, education, internet of things, smart health, public safety, air pollution, open data, smart environment, intelligent shopping and electromagnetic emissions. What are the technologies? That is smart buildings, smart homes, gas and water leak detection, smart energy, smart street lights, water quality, smart parking, electric vehicle, charging and waste management. See, কত কিছু এখানে হচ্ছে। লাইক একটা স্মার্ট বিল্ডিং যখন থাকছে, ওখানে একটা বিল্ডিংকে প্রপারলি ওটাকে তৈরি করার যে নো হাউটা আমাকে সেটা জানতে হবে। নেক্সটলি আরেকটা যেমন খুব ভালো জিনিস যেটা দেখলাম, ইলেকট্রিক ভেহিকল চার্জিং। অফকোর্স পলিউশন রিডিউস করতে গেলে রিনিউয়েবল এনার্জি, দ্যাট ইজ ইলেকট্রিক ভেহিকলস, ইভিস যদি আমরা চাই, একটা চার্জিং প্লেস আমাদের থাকতে হবে। ওয়াটার কোয়ালিটি, শহরে ওয়াটার পলিউশন প্রচুর, এবং ড্রিঙ্কিং ওয়াটার সেটা আমরা ঠিকমতো পাই না, সেটার জন্য ওয়াটার কোয়ালিটি আমাদের দেখা দরকার। ওয়াকওয়েটা আমি দেখছি এটা আরেকটু ফিউচারিস্টিক কিছুর দিকে নিয়ে যাচ্ছে কি না সেটা দেখতে হবে। লাস্ট লেভেল আই থিঙ্ক সেটা হচ্ছে L6। ইন্টারেস্টিং কিছু আছে কিনা তার জন্য হ্যাঁ, অবশ্যই ইন্টারেস্টিং আছে। একটা ফুড কোর্ট তো দেখতে পাচ্ছি। আমি বললাম এটা ফুড কোর্ট, And- আমাকে বললে কি না? নাইস, তুই ফুড ব্যাপারটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারিস। খাবার যেখানে, আরে আমি নিচ থেকে মেঘনা সেখানে। মোটেও না, আমি নিচ থেকে দেখলাম এখানে একটা ফুড কোর্ট আছে, এটা বললাম। এখানে দেখ, লুক হিয়ারস এলন মাস্ক, দ্য ফাদার অফ টেকনোলজি। আমি জানি এলন মাস্ক এখানে আছে। হাই, ইউ লুক সো রিয়েল। দ্য টেসলা মডেল বি and the solar tree and many more, and we are off to the future, just as I said. Here we are into the future city. কি দেখছিস? Oh my god, seriously, সিটি এটা হ্যাঁ, the future is gonna look like this. কত মানে তোর কত বছর হবে তখন? You are going to see some flying vehicles, কত সাল? skywalks and many কত more সালে things. বল, এটা কত সালে দেখ, পাওয়া যাবে? metros and all these things. কত সালে পাওয়া যাবে? কে জানি 2050 মেবি, দেখতেই আমরা পারিস। দেখে থাকবো? টেকনোলজি তো ইভলভ করছে, এটুকু তো শিওর তুই। সোলার ডোমস দেখতে পাচ্ছি, এন্ড লিটারালি এই জায়গাটা কিরকম, সামওয়াট লাইক দিস, একটা সার্কেল। স্ক্রিনস গুলো হয়তো না এরকম হয়ে যায়, গোল টাইপের। এই দেখ, এখানে কি আছে? ওয়াও, কোনো একটা সিটি হবে, a future city, right? ফিউচার সিটি। Some visuals. জায়গাটা এইখানে দাঁড়াতে হবে, এই সার্কেলসগুলোর মধ্যে, অ্যান্ড দেন আমাদেরকে দেখতে হবে এই সিটিসগুলো। অ্যান্ড হিয়ারস আ ফিউচার কার, অ্যান্ড হিয়ারস আওয়ার বাডি, and here's a gallery of something buyable which uses renewable energy sources. ঘুরে লাস্টে এটাই হচ্ছে এক্সিট। লিফটের বাটনস আছে, লিফটগুলোও কাফি অ্যাডভান্সড। যাই হোক, মডার্ন টেকনোলজি, এখন সব কিছু মডার্ন। মোট কথা যেটা বুঝলাম, এখানে অনেক কিছু ফিউচারিস্টিক জিনিস দেখলাম আমি। ফিউচার প্ল্যান আমাদের কি করে হতে পারে, স্মার্ট জিনিস আমরা কি করে ইউজ করতে পারি, সেগুলো অনেক ভালোভাবে জানলাম। কোনো প্ল্যান ছিল না এখানে আসার, বাট অল অফ আ সাডেন আমি ডিসাইড করলাম এখানে আসি, অ্যান্ড কলকাতার বুকে এত একটা সুন্দর জিনিস দেখবো এটা আমি ভাবতে পারিনি। অ্যান্ড দ্যাটস দ্য মাই এক্সিট। থ্যাংক ইউ, বাই বাই, অ্যান্ড স্টে হ্যাপি অ্যান্ড নাইস।